আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অটোডেস্ক রেভিটের দ্বিতীয় ক্লাসে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক। গতকালকে আমরা শিখেছিলাম, প্রথম ক্লাস ছিল, এটা আমাদের প্রথম ক্লাস ছিল। আজকে আমরা আরও কিছু নতুন জিনিস শিখব। তো আমরা শুরুতে রেভিটে গেলাম এবং গতকালকে যে আমাদের প্রজেক্টটা ছিল এটা আমরা চালু করছি। তো গত ক্লাসে আমরা রেভিট সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছিলাম এবং এটি ওয়াল কিভাবে অঙ্কন করা যায়, ড্রয়িং করা যায় 2Dর সঙ্গে সঙ্গে 3D, এটা আমরা শিখেছিলাম। এর সাথে সাথে আমরা এই লেভেলগুলো কীভাবে তৈরি করতে হয় সেগুলো শিখেছিলাম। তো আজকে আমরা প্রথমে কিছু রেভিট সম্পর্কে আর একটু বিস্তারিত আলোচনা করি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা রেভিট কেন শিখব। অনেকে বলতে পারে যে আমি অটোক্যাড জানি, 3D ম্যাক্স জানি বা স্কেচআপ জানি, তাহলে আমি রেভিট কেন শিখব। তো আমাদের এই প্রশ্নের উত্তর আমি যদি একটু আলোচনা করি বা ধারণা দিই তাহলে অনেকের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো রেভিট সম্পর্কে বলতে গেলে আমাদেরকে বর্তমান যুগে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা ডিজিটালাইজেশন হচ্ছে। তো এই ডিজিটালাইজেশন প্রক্রিয়ার একটা মাধ্যম হচ্ছে বিল্ডিং ইনফরমেশন মডেলিং, যেটাকে সংক্ষেপে বিম বলা হয়, BIM, বিল্ডিং ইনফরমেশন মডেলিং। তো বিল্ডিং ইনফরমেশন মডেলিংয়ে আমি গত ক্লাসে বলেছিলাম যে বিল্ডিং ইনফরমেশন মডেলিংয়ের প্রথম ধাপই হচ্ছে আমার রেভিট মডেল। অর্থাৎ আমি রেভিট মডেলকে ব্যবহার করেই আমি বিল্ডিং ইনফরমেশন মডেলিংয়ের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো। তো বিল্ডিং ইনফরমেশন মডেলিং জিনিসটা কি, এটা আমরা একটু আলোচনা করি। বিল্ডিং ইনফরমেশন মডেলিং হচ্ছে আমরা যে অটোডেস্ক রেভিটে যে মডেলটা তৈরি করব, দেখেন যেমন সেটার একটা আমরা সেন্ট্রাল একটা মডেল তৈরি হবে বিল্ডিং ইনফরমেশন মডেলিংয়ের মাধ্যমে। একটা সেন্ট্রাল মডেল তৈরি হবে এবং এই সেন্ট্রাল মডেলে আমাদের বিল্ডিংয়ের সঙ্গে যে সমস্ত সার্ভিস আছে, যেমন আমরা আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, এরপরে HVAC, MEP, এই সমস্ত ড্রয়িংগুলোর কম্বিনেশন করে একটা সেন্ট্রাল ফাইল তৈরি হবে এবং এই সেন্ট্রাল ফাইল রেভিটেই তৈরি হবে এবং এটার সঙ্গে সমস্ত, যেমন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যে স্টেক হোল্ডারগুলো আছে, যেমন আর্কিটেক্ট বলেন, সিভিল ইঞ্জিনিয়ার বলেন, বিল্ডিং ওনার, ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন ম্যানেজার, সিটি কর্পোরেশন বা আমাদের যেমন রাজুক আছে, HVAC ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সবাই এই মডেলের সঙ্গে কানেক্টেড থাকবে এবং এই মডেলটা যখন তৈরি হবে তখন সবার এটাতে আলাদা আলাদা অ্যাক্সেস থাকবে। যেমন ইউজার পাসওয়ার্ড ইউজ করে আমরা আলাদা কিন্তু এটার সঙ্গে অ্যাক্সেস থাকবে। তো এই মডেলটা কেন তৈরি করা হবে? এই মডেলটা প্রাথমিকভাবে আমরা জানি যে একটা প্রজেক্টটা যে তৈরি থেকে শুরু করে এটার শেষ, একটা বিল্ডিংয়ের ডেমোলিশন পর্যন্ত, অর্থাৎ এর লাইফের শেষ সময় পর্যন্ত যে স্টেপগুলো আছে, এই পুরো স্টেপটাই এই বিল্ডিং ইনফরমেশন মডেলিংয়ের মধ্যে আছে। তো যেমন একটা প্রজেক্টের জন্ম যেমন একটা ওনার আছে, এটার সঙ্গে ওনার সম্পৃক্ত আছে। তো একজন ওনার যখন প্রাথমিকভাবে তার ইচ্ছা পোষণ হয় যে আমি একটা প্রজেক্ট তৈরি করব, আমি একটা বিল্ডিং তৈরি করব, আমি একটা ভিলা তৈরি করব, তো তার মনে প্রাথমিকভাবে একটা কল্পনা তৈরি হয়, ইচ্ছা পোষণ হয় এবং তার মনের মধ্যে একটা ধারণা থাকে যে আমি এই ধরনের
একটা বিল্ডিং তৈরি করব। তো তখন সে কী করে, সে কনসালটেন্টের কাছে যায় এবং একজন আর্কিটেক্টের সাথে আলোচনা করে। আর্কিটেক্ট তখন তার ক্লায়েন্টের সঙ্গে সমস্ত কিছু আলোচনা করে, ক্লায়েন্টের কী চাহিদা, ক্লায়েন্টের অন্যান্য আরও যে সমস্ত জিনিস আছে, একজন আর্কিটেক্টের পক্ষ থেকে সেই আর্কিটেক্ট সেই জিনিসগুলো ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে। এরপরে সে আর্কিটেক্ট একটা তৈরি করে, 2D স্কেচ তৈরি করে। এরপরে আবার ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করে। এভাবে আস্তে আস্তে যখন একটা 2D ড্রয়িং ফাইনাল হয়ে যায়, তখন কি করে, এটার একটা মডেল তৈরি করে। আর্কিটেক্ট একটা এটার 3D মডেল তৈরি করে। 3D মডেল তৈরি করার পরে যখন এটা ক্লায়েন্টের সঙ্গে সিটিং করে এটা ফাইনাল হয়ে যায়, তখন এই 3D মডেল এবং যে 2D প্ল্যান এটা তখন চলে যাবে কার কাছে, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সেই আর্কিটেকচারাল ড্রয়িং ব্যবহার করে সে তার স্ট্রাকচারাল ডিজাইন করবে, ড্রয়িং করবে, ফাইনাল করবে। এরপরে যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তার ড্রয়িং অনুযায়ী আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কোনো আর্কিটেকচারাল ড্রয়িংয়ে কোনো চেঞ্জ আসে, তখন সেটা চেঞ্জ করবে। এরপরে পাশাপাশি MEP ইঞ্জিনিয়ার এটার উপরে, এই মডেলের উপরেই সে কী করবে, তার MEP যে সার্ভিসগুলো আছে, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, AC, ডাক্টিং, এই সমস্ত ফায়ার ফাইটিং, এই সমস্ত জিনিসগুলো এই মডেলে সে ইউজ করবে, এই একই মডেল ব্যবহার করে। তো এরপরে এটার মাধ্যমে কী হবে, যে কনস্ট্রাকশনে আমাদের যে ম্যাক্সিমাম ডিলেগুলো হয়, যেমন একটা সার্ভিসের সঙ্গে আর একটা সার্ভিসের ক্লাসিং হয়। ক্লাসিং বলতে কি, যেমন স্ট্রাকচারের সঙ্গে আর্কিটেকচারের ক্লাসিং হতে পারে। যেমন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হয়তো একটা ডোর ব্যবহার করেছে, সেখানে হয়তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করলো, তো দেখা যাচ্ছে যে ডোরটা একটা কলামের সাথে ক্লাসিং হচ্ছে। এটা আর্কিটেক্ট এবং স্ট্রাকচারের মধ্যে ক্লাসিং। স্ট্রাকচারের সঙ্গে MEPর একটা ক্লাসিং হতে পারে। যেমন MEP বিভিন্ন সার্ভিসের, যেমন ডাক্ট বা বিভিন্ন MEP পাইপ, ফায়ার ফাইটিং পাইপ, এগুলো একটা বিমের সঙ্গে ক্লাসিং হতে পারে। তো যখন এই ক্লাসিংগুলো কনস্ট্রাকশানে আমরা যাই, তখন এইগুলোর কারণে প্রজেক্ট অনেক ডিলে হয়, প্রজেক্টের আবার রিডিজাইন করতে হয়, আবার ড্রয়িং করতে হয়। কিন্তু এই 3D বিল্ডিং ইনফরমেশন মডেলিংয়ের মাধ্যমে আমরা যখন এই জিনিসগুলো কনস্ট্রাকশনের আগেই 3D মডেল তৈরি করে আমরা যখন এগুলো রেডি করব, তখন আমাদের কি হবে, কনস্ট্রাকশনে যে ডিলে, এবং ডিলের সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে একটা প্রজেক্ট যত দেরি হবে, ডিলে হবে, এটার কস্ট তত বাড়বে। তো এই কস্টগুলো মিনিমাইজেশন করা যায়, প্রজেক্টটা টাইমলি করা যায়, শেষ করা যায়। কারণ এই 7Dর সঙ্গে আমরা কস্ট থাকবে, এখানে 7D আছে, 7D আমরা 2D 3D এগুলো দেখেছি। আমরা এখন 7D সম্পর্কে, এই যে 7D এখানে বলা হচ্ছে যে বিল্ডিং ইনফরমেশন মডেলের সঙ্গে 7টা ডাইমেনশন আছে। তো 2D 3D আমরা জানি। তো 4Dটা কি, 4D হচ্ছে আমার 3Dর সঙ্গে আমরা যখন শিডিউলিং করব, আমরা প্রাইমেভেরা বা অন্য যে সমস্ত, অর্থাৎ এটার সঙ্গে আমার যখন সময়কে যুক্ত হবে, প্রজেক্টের শিডিউল যুক্ত হবে, শিডিউল, তখনই সেটা 4D হবে। তো এই শিডিউল যখন যুক্ত হবে, এই শিডিউলের সঙ্গে এই রেভিট মডেলকে আমি 4D সিমুলেশন করতে পারি। অর্থাৎ আমরা বিভিন্ন ভিডিও দেখেছি যে এই বিল্ডিংটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে বিল্ডিংটা আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং এটা ভিজুয়ালাইজেশন হচ্ছে, ভিডিও আকারে দেখা যাচ্ছে। তো যখন আমরা এই রেভিট মডেলের সঙ্গে আমরা এই প্রাইমেভেরা বা প্রজেক্ট MS প্রজেক্ট আছে, এটার যে শিডিউলটা আমরা যখন এটার সঙ্গে লিঙ্ক আপ করব, এবং নেভিস ওয়ার্ক, অটোডেস্ক নেভিস ওয়ার্কে যখন আমরা এটাকে তৈরি করব, তখন আমরা এই 4D সিমুলেশন দেখাতে পারি যে আমার প্রোগ্রেসের সঙ্গে সময়ের সাথে সাথে আমার প্রজেক্টের প্রোগ্রেস কতটুকু হচ্ছে, কতটুকু হওয়ার কথা ছিল এবং কতটুকু হচ্ছে, আমরা কি ডিলের মধ্যে আসি না অ্যাডভান্সে আসি। এটা আমরা এই 4D মাধ্যমে, 4D সিমুলেশনের মাধ্যমে আমরা করতে পারি।
এরপরে 4Dর সঙ্গে এটার সঙ্গে যখন মানি যুক্ত হবে, এস্টিমেশনটা যুক্ত হবে, তখন সেটাকে আমরা 5D বলবো। এটার সঙ্গে সাস্টেনেবিলিটি, হ্যাঁ, সাস্টেনেবিলিটি, প্রজেক্টটা সাস্টেনেবল কতটুকু, হ্যাঁ, এটার সঙ্গে সেটা 6D বলা হচ্ছে। এবং ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট অর্থাৎ অপারেশন, ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রজেক্টের যে লাইফ চলাকালীন সময়, সার্ভিসের সময় যে সমস্ত কার্যক্রম, হ্যাঁ, যেমন আমরা অ্যাজ-বিল্ট ড্রয়িং তৈরি করি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাজ-বিল্ট ড্রয়িংটা তৈরি করা হয় কেন, ফ্যাসিলিটিস ম্যানেজমেন্টের কারণে। তো এই হচ্ছে 7D। তো এটা আমরা বিম যখন আমরা করব, এটা থেকে আমরা কি কি ফায়দা পাবো, লাভ পাবো, যেমন আমরা ম্যাক্সিমাইজ এফিসিয়েন্সি আমরা বৃদ্ধি করতে পারবো, রিডিউস কস্ট এবং ওয়েস্টেজ, ইমপ্রুভ কস্ট এস্টিমেশন। আমরা সঠিকভাবে একটা মডেল থাকার কারণে সঠিকভাবে আমরা কস্ট এস্টিমেশনটা করতে পারবো। বেটার ইনসাইটস ইনটু প্রজেক্ট, হ্যাঁ। এরপরে কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন এবং কোলাবোরেশন কি, প্রজেক্ট চলাকালীন সময়ে আমাদের যেমন আমরা এই যে স্টেক হোল্ডারগুলো আছে, ইনাদের মধ্যে পারস্পরিক, যেহেতু একটা মডেলে আমরা সবাই কাজ করবে সেন্ট্রাল মডেল হিসেবে, তো এখানে একটা স্টেক হোল্ডার, এখানে কোঅর্ডিনেশন অ্যান্ড কোলাবোরেশনটা অনেক ইজি হবে। যেমন আর্কিটেক্ট একটা দরজা লাগাইছে বা জানালা লাগাইছে, তো ওনারা মনে করলো না, আমি এই দরজাটা আমি কি করব, এটা আমি পছন্দ হচ্ছে না, আমি আর একটা দরজা নিব, ঠিক আছে। হয়তো কাঠের লাগাইছে, না আমি এটা স্টিলের দরজা নিব। তো তখন এটা কি হবে, ক্লায়েন্ট ক্লায়েন্ট কী করবে, সেটা সে এই ইনফরমেশনটা বিল্ডিং ইনফরমেশন মডেলিংয়ের যে যেমন বিম 360 একটা প্ল্যাটফর্ম আছে, ওইখানে সে কি করবে, এই আর্কিটেক্টকে করে দেবে, নোটিফাই করে দেবে ওই মাধ্যমে, বিম 360-র মাধ্যমে। যখন আর্কিটেক্ট এটা করলো, সে আর্কিটেক্ট ওই মডেলটাকে অ্যাক্সেস করে সে সঙ্গে সঙ্গে ওটা কি করলো, ওটাকে চেঞ্জ করে দিল। তাকে কি করতে হবে না, ওই মডেলের প্রত্যেকটা জায়গায় গিয়ে কিন্তু ওটাকে চেঞ্জ করতে হবে না, শুধু সে ওই মডেলটার নাম ধরে ওইখানে শুধু ওটা চেঞ্জ করে দিলে অটোমেটিক সমস্ত জায়গায় ওই বিল্ডিংয়ে যতগুলো জায়গায় ওই দরজা বা জানালা আছে, অটোমেটিক সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। তো এই যে কোঅর্ডিনেশন এবং কোলাবোরেশন যে জিনিসটা, এইটা অনেক সহজেই কনস্ট্রাকশানে করা যায়। বিশেষ করে যে ক্লাস ডিটেকশন যদি আমরা আগেই করে নিতে পারি, এবিপি মেকানিক্যালের সঙ্গে সিভিলের সঙ্গে আর্কিটেকচার, তখন আমাদের এই কনস্ট্রাকশনের যে ডিলেটা আমরা অনেকাংশেই আমরা এটাকে কমিয়ে নিতে সক্ষম হব। তো এই কনসেপ্টটা আসলে আধুনিক, যেমন ইউরোপ, আমেরিকায়, ইভেন মিডল ইস্টে এই কনসেপ্টটা ব্যবহার হচ্ছে। বাংলাদেশে এখনও এটা অতটা চালু হয়নি, হয়তো কোনো জায়গায় থাকতে পারে, থাকলেও অনেক সামান্য। তো আমরা যদি রেভিটটা শিখি, রেভিট আমি আগেই বলেছি বিল্ডিং ইনফরমেশন মডেলিংয়ের একটা প্রথম ধাপ। তো আমরা রেভিটটা যদি একটু মনোযোগ সহকারে শিখি, তাহলে আমরা এই ধাপের প্রথম স্তরে আমরা পা দিলাম, এই যে 7Dর কথা বলা হয়। তো তো ঠিক আছে, আমরা এই পর্যন্তই আজকে বিল্ডিং ইনফরমেশন মডেলিং সম্পর্কে। তো আমরা রেভিটে চলে যাই। রেভিটে আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম, এটাকে একটু আমরা মুভ করে সেন্টারে আনি। মুভ করার নিয়ম হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করব, ঠিক আছে, একটা পদ্ধতি। অথবা আমি যেমন যে কোনো একটা ওয়ালে ক্লিক করে SA দিব, SA মানে সিলেক্ট অল, ঠিক আছে। তো ওই মডেলের ওই নামের ওই প্রপার্টির, যেমন এখানে বেসিক ওয়াল 5 ইঞ্চি, সরি, 5 ইঞ্চি যতগুলো এই ওয়াল পুরো প্রজেক্টে থাকবে, সবগুলাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার ক্লিক করার পরে এই যে এটা চলে আসছে প্রপার্টিজে, বেসিক ওয়াল, ব্রিক ওয়াল 5 ইঞ্চি, SA দিলাম, সিলেক্ট অল, এই যে সিলেক্ট হয়ে গেল। তখন আমরা মুভ করতে পারবো, কারসার দিয়ে এভাবে
আমরা এই করে মুভ কমান্ড দিলাম, এমতে মুভ। হ্যাঁ, আমরা একটু সেন্টারে আনি, মোটামুটি এরকম জায়গায় আনি, ঠিক আছে। তো এটা আমরা একটা রুম করেছিলাম। তো আস্তে আস্তে আমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের প্ল্যান তৈরি করব। তো আমরা এলিভেশনে যাই, এলিভেশনে গিয়ে আমরা সাউথে যাই, সাউথ এলিভেশনে ক্লিক করলাম। তো দেখেন আমাদের আমরা ফার্স্ট ফ্লোরে আমরা ফার্স্ট লেভেলে আমরা ফ্লোরে আমরা প্ল্যানটা করেছিলাম, দেখেন আছে, ঠিক আছে। তো দেখেন আমি এই ওয়ালটা করলাম, আমি এই যে ফার্স্ট ফ্লোরে আবার গেলাম, কোন ওয়ালটা সিলেক্ট হলো দেখেন, এইটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে, সাউথ। এই সাউথ হচ্ছে আমাদের এটা, এখান থেকে আমরা সাউথ সাইড থেকে আমরা যেটা দেখব সেটাই হচ্ছে সাউথ। এই সাউথে গেলাম। এখন ওয়ালের ব্যাপারে গতকালকে আমরা যেটা শিখেছি, এবং আরেকটা জিনিস আমি শেখাই, যেমন আমরা হোস্ট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। হোস্ট কি, যে কোনো মডেল যখন আমরা তৈরি করব, হোস্ট আমি বলেছিলাম যে যেটার উপরে যে লেভেলে এটা তৈরি হবে, দাঁড়িয়ে থাকবে, সেটাই হচ্ছে হোস্ট। আর এটা হচ্ছে টপ কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে বেস কনস্ট্যান্ট। তো বেসটাই হচ্ছে হোস্ট। তো আমি এখন এটার অফসেট আছে, যেমন এই লেভেল থেকে আমি যদি টপ অফসেট বেস আর টপ কনস্ট্যান্ট আর যে টপ অফসেট যদি দিই, আমরা যেমন প্যারাফেট ওয়াল যখন তৈরি করব, তখন কিন্তু এই ওয়ালটাকে আমি আলাদাভাবে একটা ওয়াল তৈরি না করে এই লেভেলে আমি কি করব, এই ওয়ালটাকে আমি 3 ফিট যখন বৃদ্ধি করব, তখন আমাকে এই ওয়ালটাকে চাপ দিয়ে আমাকে টপ অফসেট 3 ফিট লিখতে হবে, 3 ফিট। এই যে আমার এই ওয়ালটা, শুধু দেখেন এই ওয়ালটাই আমার 3 ফিট। আমি যদি আরও 3Dতে যাই, এই যে এই ওয়ালটাই কিন্তু আমার 3 ফিট হয়ে গেছে, ঠিক আছে, 3 ফিট হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আমি যদি সমস্ত ওয়ালটাকে দিলাম, এখানে 3 ফিট চলে গেছে। কারণ কি, এই যে কি ভ্যারিয়েশন আছে, সমস্ত এক না। এটা যেহেতু অলরেডি 3 ফিট, সেই জন্য অসুবিধা নেই, আমরা এখানে 3 ফিট দিলাম। হ্যাঁ, 3 ফিট। বাকি এই সবগুলোই আবার এই যে 3 ফিট হয়ে গেল, ঠিক আছে, 3 ফিট আমার হোস্ট হয়ে গেল। এবার বেজে যদি আমি এখান থেকে নিচে নামাতে চাই, বেজের অফসেট ওইভাবে আমি মাইনাস করে দেব। তো বেজ অফসেট আমি যখন মাইনাস করব, তখন নিচে আসবে, প্লাস করব তখন উপরে যাবে, অর্থাৎ এখানে থেকে ফাঁকা দেখাবে। আমি মাইনাস করি, দেখি বেজের অফসেট, বেজ কনস্ট্যান্ট, ফার্স্ট ফ্লোর বেজ অফসেট। আমি যখন প্লাস দিব, এখানে প্লাস দিলে 3 ফিট দিলাম, 3 ফিট, এই যে আমার এখানে ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। 3Dতে যাই, এই যে এই ওয়ালটা কিন্তু আমার নিচে থেকে এই বেস থেকে ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আর যদি আমি -3 ফিট দিই, -3 ফিট, সরি এটা টপে গেছি, বেজে হচ্ছে -3 ফিট, এই প্লাসের জায়গায় আমি মাইনাস দিলাম। মাইনাস দিলে দেখেন এই যে আমার লেভেল থেকে, এই যে আমি এই লেভেল থেকে আমার মাইনাসে চলে আসছে এই ওয়ালটা, শুধু এই ওয়ালটা। তো এইভাবে আমরা ওয়ালকে করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। আমাদের সিলেকশনের ব্যাপারে এই যে এইভাবে যদি আমি যাই, অটোক্যাডের মতোই সমস্ত সিলেক্ট হবে, ঠিক আছে। কারসারটা অটোক্যাডে যারা জানি তারা করবে, যে সমস্ত সিলেক্ট হয়েছে, ঠিক আছে। আর যখন এইভাবে করব, দেখেন এই যে যেটা কারসারের মধ্যে আসছিলো সেটা সিলেক্ট হবে। তো আমি সবগুলোই সিলেক্ট করলাম, আমাদের কোনো অফসেট থাকবে না, আমরা আগের মতোই থাকবে। এখানে 0 দিয়ে দিলাম, এখানেও 0 দিয়ে দিলাম, ঠিক আছে, আমাদের আগের মতোই আমরা চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের ওয়াল সম্পর্কে ধারণা, ওয়াল কিভাবে আমরা, আর যে কোনো কমান্ডের মধ্যে যখন আমরা থাকব, যেমন ফার্স্ট ফ্লোর, হ্যাঁ, আমরা যখন কমান্ডের মধ্যে থাকবো, যেমন ওয়াল কমান্ড, আমরা ওয়াল কমান্ড শিখেছিলাম WA। তো এখানে ক্লিক করি আমরা WA, যা আমরা কার্সরটা কিন্তু আমার প্লাস ছোটো ক্রস হেয়ারের মতো আসছে। তো এখানেও আমি ওয়াল কমান্ডের মধ্যে আসি, এবং এখানে দেখাচ্ছে ওয়ালের আমার প্রপার্টিটা দেখাচ্ছে। এখান থেকে ক্লিক করলে আমি যে কোনো ওয়াল আমি তৈরি করতে পারবো, ঠিক আছে। তো W এর মধ্যে আসে, এবার আমার ওয়াল ধরেন আমার এখানে আঁকা হয়ে গেল। এরপরে আমি যে আরও লেগে আছে, লেগে তখনই থাকবে যেখানে চেইন আছে, চেইন, এই চেইন যদি না থাকে তখন এটা কিন্তু লেগে থাকবে না। অর্থাৎ পরবর্তীতে ড্র করার জন্য আমি এদিক যাই বা সোজা যাই, এটা কিন্তু ওদের সাথে কন্টিনিউ একটা হবে। আর যখন আমার চেইনটা থাকবে না, এই যে চেইন উঠায় দিব, তখন দেখেন
আমি এই যে এটা করলাম, এই যে, হ্যাঁ, এটা কিন্তু আলাদা হয়ে গেল। আবার এখান থেকে আমি শুরু করতে পারবো, এখান থেকে শুরু করতে পারবো, ঠিক আছে, এ হচ্ছে আলাদা হয়ে। তো ঠিক আছে, এখন আমি আবার দিলাম ওয়াল কমান্ড। এখন একটা ওয়াল ধরেন আমার আঁকানো হয়ে গেছে, এখন কিন্তু আমার ক্রস হেয়ারটা আগের মতোই আছে। তো এটা আমি কমান্ডের মধ্যে আসি। এখন একবার এসকেপ চাপ দিলে বের হলো, বের হওয়ার পরে আবার আমাকে ওই কমান্ড থেকে পুরোপুরি বের হতে হলে আরেকবার, অর্থাৎ ডাবল এসকেপ যখন আমি চাপবো তখন ওই কমান্ড থেকে আমি পুরোপুরি বের হয়ে যাব। এই হচ্ছে নিয়ম, ঠিক আছে। আচ্ছা, এখন এই ওয়ালগুলো আমরা মুছে দিই। মুছে দিয়ে আমরা একটা প্ল্যান তৈরি করি। ডাব্লিউ চাপ দিলাম, মনে করেন যে এভাবে আমার ইচ্ছা মতো আমি দাগালাম। আমি চেন রাখি, চেন এখানে রাখি, ঠিক আছে। এখান থেকে আঁকালাম, এখান থেকে আঁকালাম, করলাম, ঠিক আছে। তো এখানে আমি একটা করিডোরের মতো রাখি। এটা আমাদের কত ছিল, এ ওয়াল, যেটা কিন্তু টেম্পোরারি ডাইমেনশন। আমি আগেই বলেছিলাম গতকালকে, টেম্পোরারি ডাইমেনশনকে আমি পার্মানেন্টলি করে রাখতে পারি। আমি যখন আমাদের কিন্তু ডাইমেনশন লাইন যখন আঁকতে হবে তখন এটাকে আমি পার্মানেন্ট করতে পারি। কীভাবে, এই যে এখানে একটা দেখেন ছোট্ট ডাইমেনশন চিহ্ন দেখাচ্ছে, এটাতে যখন আমি ক্লিক করব তখন এটা কিন্তু এই যে আমার ডাইমেনশন আকারে হয়ে গেল এবং লক হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, লক করতে পারি, নাও করতে পারি। হ্যাঁ, লক করলে এটা কোনো মুভ হবে না, এদিকে ডানে বাই আমি কিন্তু মুভ করতে পারবো না, ঠিক আছে। এটাকে মুভ করতে পারবো না, হ্যাঁ, এটা আর মুভ হবে না। আর আমি যদি লক করে দিই, মুভ হবে, এটা মুভ হবে, এটা, ঠিক আছে। এই হচ্ছে নিয়ম। তো আমরা বিস্তারিত ডাইমেনশন লাইন নিয়ে পরে আলোচনা করব। তো এটা আমরা একটা ওয়াল ছিল, রুম ছিল, হ্যাঁ। তো আমরা মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখি, এটা আমরা ধরেন 8 ফিট একটা ফাঁকা রাখি। কীভাবে রাখবো, আচ্ছা, এখানে দেখেন ডাইমেনশন যখন আমি আনতেছি, আমার হচ্ছে কি ওয়ালের সেন্টারে যাচ্ছে, আমার ফেসের দরকার, ঠিক আছে। এই যে সমস্ত ওয়ালে কিন্তু আমার সেন্টারে দেখাচ্ছে, এই যে ডট লাইন। তো ডাইমেনশন আমি যখন এভাবে আঁকবো তখন সেন্টারে যাবে, আমার ফেস টু ফেস দরকার, ফেসে কিন্তু যাচ্ছে না। তো সেটার জন্য আমাকে কী করতে হয়, এই ম্যানেজে গিয়ে ড্রয়িংয়ের শুরুতে আমাকে এই সেটিংসগুলা টেম্পোরারি ডাইমেনশন বলেন বা এখানে সেটিংস আছে, ডাইমেনশন, সেন্টার ফেস অফ দ্য কোর, সেন্টার লাইন, ওপেনিং ডাইমেনশন, হ্যাঁ, এখানে একটা সেটিংস আছে, সেটা হচ্ছে তো আমরা এখানে দেখেন এখানে ডাইমেনশনে আমরা চাপ দেব DI ডাইমেনশন, ওকে। এইখানে দেখেন যে আমাদের আছে ওয়াল সেন্টার লাইন, এই অপশানটাকে আমি চেঞ্জ করে ওয়াল ফেস দেব। ওয়াল ফেস যখন দেবো, এই যখন ফেসে আমাদের স্ন্যাপিং হচ্ছে, এই যে ফেস, ঠিক আছে, এই ওয়াল। এখন আমি ওয়ালে সিলেক্ট করলাম, এখানে ধরেন 8 ফিটের একটা, আমি যদি 8 ফিট করিডোর দিই, ঠিক আছে। আর এই বেডরুমটাকে আমি কি করব, মনে করেন যে আমি 12 ফিট দিলাম, এই 12 ফিট, এই যে ভিতর কিন্তু দেখাচ্ছে। আর এটা আমার এটা সমান থাকবে। তাছাড়া সমান যদি না থাকে আমি অ্যালাইন, ঠিক আছে, অ্যালাইন কমান্ড দেবো, অ্যালাইন, এই যে অ্যালাইন, অ্যালাইন, ঠিক আছে। অ্যালাইন কমান্ড দিয়ে আমরা এই যে এটার ফেস আর এটার ফেস একই বরাবর রাখতে পারি। এই যে একবার ক্লিক করব, এটা একবার ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করার সাথে সাথে এটা অ্যালাইন হয়ে যাবে, অর্থাৎ আমরা আবার করি, যেমন এটা যদি আমার ভিতরে থাকে, ঠিক আছে, এখন কিন্তু অ্যালাইন নেই। আমি চাচ্ছি যে আমার এটা আর এটা অ্যালাইন হবে, এই চাপ দিলাম, এই চাপ দিলাম, অ্যালাইন হয়ে গেল। এখন এই যে তালা আসছে, তালা লক,
আমি যদি লক করি এটা লক হয়ে যাবে, অর্থাৎ আমি একটা সরালে আর একটা সরে যাবে, কারণ এটার সাথে এটা অ্যালাইন করেছি এবং লক করেছি। আর এখন যদি অ্যালাইন হয়েছে, কিন্তু আমি এটা ইচ্ছা করলে এদিক, এটা স্বাধীন, এদিক ওদিক সামনে পেছনে সরানো যাবে, আর লক করলে যাবে না। আমি দুইভাবেই এই যে লক করলাম। এখন দেখেন আমি এটাকে, এই যে এটা নড়ালে এটাও কি হচ্ছে, এটাও মুভ হচ্ছে, ঠিক আছে। আর যদি লক আমি খুলে দিই তাহলে আর মুভ হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমান্ড, ঠিক আছে, সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। এটা আমাদের মনে হয় 14 ফিট ছিল, 14 ফিট। আবার আমরা অ্যালাইন করব, এল চাপ দিলাম, এটা অ্যালাইন করলাম, ঠিক আছে। এই এরপরে আমরা আরও কিছু ওয়াল, এখানে আমরা একটা টয়লেট দিতে পারি, এখানে একটা টয়লেট দিতে পারি। এখানে আমরা দরজা দেব 2টা, আর এখানে একটা উইন্ডো দিব, উইন্ডো দিয়ে এখানে একটা গ্রিন স্পেস দিব। সামনে এখানে মাস্টার বেডে একটা অ্যাটাচড বাথরুম দেব। এখানে একটা আমরা অ্যাটাচড বাথরুম দেব, ঠিক আছে। আপাতত এগুলো আমরা করি। তো আবার আমরা ওয়াল ড্র করব। ওয়াল ড্র করার জন্য আমরা এখানে WA চাপ দিতে পারি, বা মেনু থেকে পারি, বা যে কোনো একটা ওয়ালে যখন সিলেক্ট করব, সিলেক্ট করে এস ক্রিয়েট সিমিলার, CS গতকালকে আমরা শিখেছিলাম, এই যেটা ক্রিয়েট সিমিলার। যে কোনো একটা জিনিসকে আমি, ওই জিনিসটাকে আমি তৈরি করতে চাই, তাহলে ওই জিনিসটা সিলেক্ট করে ক্রিয়েট সিমিলার, CS দিলে আমার এই ওয়ালটা আমার তৈরি হয়ে যাবে, ওই প্রপার্টির জিনিস আমার তৈরি হয়ে যাবে। তো আমি বলেছিলাম যে এখানে আমি একটা কি করব, টয়লেট দেব। টয়লেট আমরা 4 ফিট যদি রাখি, এখানে 4 ফিট এই রাখলাম, আমার এসকেপ দিলাম, আর এখানে একটা আমি টয়লেট আঁকি, ঠিক আছে। এটা আবার আঁকি, যে কোনো মাপে আঁকি, সমস্যা নাই। আমার এটা কতখানি হয়েছে দেখি একটু, 4 ফিট দরকার আমার, ভিতর 4 ফিট। এটার সঙ্গে আমি এটা অ্যালাইন করতে পারি, হয়ে যাবে আমার, অথবা আমি ওখানে গিয়েও করতে পারি, ঠিক আছে। আর এখানে আমার দরজার জন্য কিছু জায়গা দরকার। এখানে আমি ভেতরে ডাইমেনশনটা কত আছে, 7 ফিট। তো 7 ফিটের জায়গায় যদি আমি এখানে 8 ফিট রাখি, এই টয়লেটটাকে যদি 8 ফিট রাখি, তারপরে 3 ফুট 7 ইঞ্চি আমি এখানে দরজা একটা প্লেস করতে পারবো, তাই না। 3 ফুট পারবো আমি, ঠিক আছে। এটা আবার কি অবস্থা, 7 ফিট, এখানেও আমি 8 ফিট রাখি, 8 ফিট দেওয়ার পরে আমি দরজা এটার এখানে লাগাবো, আর এটা লাগাবো এখানে, ঠিক আছে। এরপরে এখানে আমি একটা ইয়ে দেব, ড্রয়িং, ডাইনিং, লিভিং স্পেস, একদিকে এদিকে কিচেন দেব, হ্যাঁ। আর স্টেয়ার কেসটা আমি পিছনে দেব। তো আমরা আগে একটা শেপ তৈরি করি, WA, এখান থেকে শুরু করবো আমরা। মোটামুটি ধরেন আমাদের 14 ফিটে আমি একটা ড্রয়িং ডাইনিং স্পেসে রাখলাম, আর আবার WA দিলাম, এটা দিতে পারি। আবার রাইট ক্লিক করে এই যে এখানে রিপিট ওয়াল, এখানেও আমি কমান্ডগুলো পাবো, রিপিট ওয়াল, অর্থাৎ আগের যে কমান্ডগুলো আছে, প্রিভিয়াস কমান্ডটা আমি এখানেও পাবো, ঠিক আছে। বিভিন্নভাবে করা যায়। সেভ দ্য প্রজেক্ট, মাঝে মাঝে যে সেভ আসবে। তো এখানে আমার স্টেয়ার কেসটা আমি এখানে ল্যান্ডিং যদি 10টা স্টেপ 10 ফিট, আর 4 ফিট 4 ফিট 8 ফিট, 18 ফিট ভিতর আমি যদি রাখি, হ্যাঁ 18 ফিট রাখবো ভিতর। আমার যদি 10 ইঞ্চি ওয়াল হয়, 10 ইঞ্চি ওয়াল, অনেক সময় 10 ইঞ্চি ওয়াল ব্যবহার করা হয়, তো আমি এখানে 10 ইঞ্চি ওয়াল ব্যবহার করব, ঠিক আছে।
এই লিফটে আমি এটা 5 ইঞ্চি ওয়াল, এটা এবং এটা যেহেতু বিম থাকবে 10 ইঞ্চি, এটা আমরা 10 ইঞ্চি ব্যবহার করব। তো 10 ইঞ্চি ব্যবহার করার জন্য আমরা কি করব, আমার কিন্তু 10 ইঞ্চি ওয়াল নাই, ঠিক আছে। তো আমি ওয়ালে যাব, একটা গতকালকে আমরা ওয়াল ক্রিয়েট করা দেখেছিলাম, এই ওয়ালটাকে আমরা 10 ইঞ্চি বানাবো, নতুন নাম দিয়ে আর একটা ওয়াল বানাবো, সেটা এডিট টাইপের যাব। এখান থেকে আমি ডুপ্লিকেট যাব, ঠিক আছে। এটাকে ডাইরেক্ট আমি এডিট করব না, এখানে এডিট করব না, আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে ব্রিক ওয়াল আমরা 10 ইঞ্চি নাম দেব, 10 ইঞ্চ, ঠিক আছে। 10 ইঞ্চি নাম দেওয়ার পরে আমরা এটাকে স্ট্রাকচারের মধ্যে, স্ট্রাকচার শুধু নাম চেঞ্জ করলে কিন্তু এটার সাইজ চেঞ্জ হবে না। আমরা স্ট্রাকচারের মধ্যে গিয়ে এই যে স্ট্রাকচার, এটা হচ্ছে প্যারামিটার, প্রজেক্টের এই প্যারামিটার, এগুলো এই অবজেক্টের এই ফ্যামিলির, ঠিক আছে। ওয়াল একটা ফ্যামিলি, তো এটার প্যারামিটার মধ্যে এই এডিতে গিয়ে আমরা ম্যাটেরিয়াল আমরা করি নাই, আমরা এখন এটাকে শুধু আপাতত আমরা যেহেতু মডেলিং করছি, এটা 10 ইঞ্চি দিলাম, এখানে 10 ইঞ্চি, ওকে ওকে। এখন আমার এই যে 10 ইঞ্চি ওয়াল রেডি হয়ে গেছে। তো এই ওয়াল আমি এঁকে ফেলেছি, তখন আমি কি করব, এই ওয়ালটাকে কাটবো, এই জায়গায় কি কাটবো। তো এই যে কাটার জন্য আমার এই যে স্প্লিট এলিমেন্ট, স্প্লিট দিয়ে দিলাম। স্প্লিট দিলে এটাকে একটু জুম করে এই যে এইবার আবার ধরে নিচ্ছে, দেখেন এইবার আমি কেটে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আলাদা হয়ে গেছে, এটা আলাদা। এটাকে ক্লিক করার পরে আমি এখান থেকে এই 10 ইঞ্চি ওয়ালে দিলাম, এই যে আমার ওয়ালটা 10 ইঞ্চি হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। আমার এটার সঙ্গে এটা এর মধ্যে ঢুকে গেছে, আমি এটাকে সরাই দিই, ঠিক আছে। আনজয়েন্ট হয়েছে, আমি এটাকে আমি বরাবর আনি, এই অ্যালাইনমেন্ট এটা সমান করি, এই 10 ইঞ্চি হয়ে গেল। এটাকে আমি এরকমভাবে 10 ইঞ্চি করব, ঠিক আছে। এখন আমি মাপটা ফাইনাল করি। ভিতরে আমার কত দরকার, স্টেয়ার কেসের 8 ফিট দরকার, 8 ফিট, 8 ফিট, এই 8 ফিট, তাই না। 4 ফিট চওড়া, 8 ফিট। আর এভাবে আমার কত দরকার, আমার এভাবে দরকার হচ্ছে, আমি কত বলেছিলাম, 16, 4 4 8 আর 10টা হচ্ছে কত, 10 ফিট স্টেপ, 10টা স্টেপ, আমার হচ্ছে 16 ফিট বা 17 ফিট আমি রাখতে পারি। এই আমার হচ্ছে হয়ে গেল, ঠিক আছে। এই হলো। এরপরে আমরা এগুলো একটু মুছে দিই, এগুলো দরকার নাই, এটাও দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা এখন আমরা এখানে একটা বেডরুম দেব, এখানে একটা লিফট করে দেব। লিফট করে আমাদের 10 ইঞ্চি ক্রিয়েট সিমিলার দিলাম। আমরা এখানে একটা লিফট দেব, লিফট করে আমরা 5 ফিট রাখতে পারি, 5 ফিট 5 ফিট, ঠিক আছে। এগুলো কিন্তু আমার সব ফার্স্ট ফ্লোরে আমার ড্রয়িং হচ্ছে, আমি এই যে দেখতে পারি, এই যে আমার কিন্তু 3D অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3D কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আমার কোনো কালার দেওয়া নাই, কালার আমরা পরে দেবো, সমস্যা নেই। এই যে সাউথ এলিভেশন তৈরি হয়ে যাচ্ছে, আমার সব কিছু কিন্তু তৈরি হচ্ছে, আমার কাজ চলতেছে, ওদিকে অটোমেটিক তারা তৈরি করে নিচ্ছে। 5 ফিট বাই 5 ফিট দিই, 5 ফিট, বা এদিকে আমি আর একটু বাড়ায় দিতে পারি, 6 ফিট দিতে পারি, 6 ফিট, হ্যাঁ। আচ্ছা, এই ওয়ালটা আমার সামনের আমার আমি লিফট থেকে নামবো এদিক থেকে, এদিক দিয়ে যদি লিফট থেকে নামি, তাহলে আমার এই ল্যান্ডিং অর্থাৎ এই লিফট লবিটা আমার একটু বড় লাগবে, অর্থাৎ 1 ফিট, স্টেয়ার কেসটা আমার আরও 1 ফিট বাড়াতে হবে। তাহলে আমি এখান থেকে এখানে চাপ দিয়ে এই যে এখানেই করবো, আমার এই টেম্পোরারি 16 ফিট ছিল, আমি 17 ফিট দিলাম। তাহলে আমি এখানে 5 ফিট লবি রাখবো, এখানে 4 ফিট ল্যান্ডিং থাকবে, আর মাঝখানে স্টেয়ার থাকবে, স্টেয়ার কেস থাকবে, ঠিক আছে, স্টেপস থাকবে। এই 8 ফিট, ঠিক আছে। এটা লিফট কোর হয়ে গেল। এই ওয়ালটাকে আমার কি করতে হবে, 10 ইঞ্চি দিতে হবে, যেহেতু বিমের সঙ্গে এটা ফ্লাশিং করতে হবে। তো আমি কি করতে পারি,
ওই আগের মতোই আমি স্লাইস করতে পারি। স্লাইস করে আমি এটার সঙ্গে ট্রিম করে টিআর টিআর এক্সটেন্ড টিআর দিলেই এটার সঙ্গে এটা ট্রিম হয়ে যাবে। ট্রিম হওয়ার পরে আমি ক্রিয়েট সিমিলার দিলাম। আমি একটা 10 ইঞ্চি ওয়াল, এই যে দেখেন বাহিরের দিকে কিন্তু ধরছে, ঠিক আছে। এই যে আমি স্পেস চাপবো, এটা ভেতরের দিকে হয়ে যাবে, আবার স্পেস চাপবো বাইরের দিকে হয়ে যাবে। এটা খেয়াল রাখবেন ড্রয়িং করার সময়, যে আমি যখন ড্রয়িং করব অনেক সময় ওয়াল এই যে সেন্টার লাইন এই যে ফেস এক্সটেরিয়র আছে, ফেস এক্সটেরিয়র হিসাবে ধরছে। আমি আমার সুবিধা মতো আমি স্পেসে চাপ দিলাম, এই হয়ে গেল, ঠিক আছে। আমার 10 ইঞ্চি একটা লিফট কর হয়ে গেল। তো লিফট কর হওয়ার পরে আমি এখানে একটা বেডরুম আমি এই বরাবরই রাখবো, এই ওয়ালটা, ঠিক আছে। তো আমি এই ওয়ালটাকে এভাবে নিয়ে যেতে পারি, টেনে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে আমি একটা বেডরুম দেবো। এটাকে আমি অফসেট করতে পারি, অথবা ক্রিয়েট সিমিলার করে আমি একটা যে কোনো লাইন আঁকতে পারি। হ্যাঁ, যে কোনো লাইন আঁকতে পারি। লাইন আঁকার পরে এখানে আমি একটা বেলকনি দিব এবং এখানে একটা টয়লেট দেব। এই জায়গাটাকে আমি অপচয় করব না, ঠিক আছে। তো রুমের সাইজটা কী হলো দেখেন, রুমের সাইজটা আমার 11 ফিট, আমি 12 ফিট দিলাম। এটা গেস্ট বাথরুম বেডরুম, ঠিক আছে। গেস্ট বেডরুম আমি টয়লেটটা এখানে দিতে পারি। তো গেস্ট বেডরুমের সাইজটা কত হলো, 17 ফিট, একটু বেশি হয়ে গেল। তো বেশি হয়ে গেলে আমরা কি করতে পারি, বেশি হয়ে গেলে আমরা এখানে একটা টয়লেট দিই, ঠিক আছে। কমন টয়লেটটা এখানে একটা কমন টয়লেট দিই। হ্যাঁ, গেস্টের টয়লেটটা এখানে দিই, অত অ্যাটাচ বাথরুম টয়লেট দেওয়ার দরকার নাই। আমরা গেস্টের টয়লেটটা এখানে দিই। এখানে আমরা 13 ফিট, ওকে 13 ফিট 4 ফিট, এখানে 4 ফিট দিই। আর 13 ফিট 4 ইঞ্চি হচ্ছে, তাই না। রাউন্ড ফিগারে করি, 13 ফিট দিই, 13 ফিট আর 4 ফিট 4 ইঞ্চি। এটা এখানে ক্লোজ করে দিই। হ্যাঁ, আর এটা এখানে করতে পারি। আর বেলকনি আমি কোথায় দেবো, বেলকনিটা আমি এখানে দিতে পারি। আচ্ছা আমাদের তো থাক এরকম, পরে আমরা আলোচনা করি। টিআর দিয়ে আমরা করলাম, ঠিক আছে। ওখানে থাকা আপাতত আমরা একটা টয়লেট মনে রাখি, এটা আমরা টয়লেট দেবো, ওকে। আচ্ছা, এখন সামনের দিকে আমরা আসি। সামনের দিকে আমরা কি করব, আমরা এখানে একটা বেলকনি তৈরি করব, এখানে একটা বেলকনি তৈরি করব, এখানে একটা ক্যান্টিলিভার বেলকনি তৈরি করব। আর এখানে একটা সিটিং এরিয়া, আর সামনে একটা স্লাইডিং উইন্ডো সহ একটা গ্রিন একটা বাগানের মতো তৈরি করব, প্লান্টার বক্স। হ্যাঁ, এটা আমরা তৈরি করব। আর এটা টয়লেট তো দুইটার আছেই, সমস্যা নাই। তো আমরা এখন বেলকনির ওয়াল, আমরা আপাতত বেলকনির ওয়াল তো আমার ফুল হাইট দরকার নাই। সেক্ষেত্রে আমরা কি করব, ক্রিয়েট সিমিলার না, আমরা ওয়াল আর্কিটেকচারের ওয়ালে চাপ দেব। ওয়ালে চাপ দিয়ে আমরা ফার্স্ট ফ্লোর, ওকে, ঠিক আছে। বেজ অফসেটের দরকার নাই। এখানে টপ কনস্ট্যান্ট না দিয়ে আমরা আনকানেক্টেড দিব। হ্যাঁ, আনকানেক্টেড দিয়ে আমরা হাইট মেনশন করব। এটা আমরা ধরেন বেলকনি আমরা 1 ফিট আপাতত রাখি। বেলকনি আপস্ট্যান্ডের মতো একটা 1 ফিটের ওয়াল আমরা এরকম আঁকলাম, ঠিক আছে। আঁকলাম, দুই দিক থেকে আমি সমান রাখতে পারি। এই পাশে, এই পাশে। আচ্ছা, আর বেলকনি কতখানি আছে, আর মনে করেন যে বেলকনি দেখাচ্ছে কত, 6 ফিট। আমরা 6 ফিট যদি রাখি, 6 ফিট
আমরা বেলকনি রাখলাম, ঠিক আছে। তো এখানে 2 ফিট দেখাচ্ছে, এখানে আমার 2 ফিট কতখানি হবে, আমার আমরা সেন্টার আগে বের করি, একটা লাইন তৈরি করি রেফারেন্স, ঠিক আছে। একটা রেফারেন্স লাইন তৈরি করলাম, এখান থেকে আমি সেন্টার থেকে 3 ফিট দিই। আমি কী করবো, এই যে আমি ডাইমেনশন লাইন আঁকবো, এখানে এই ডাইমেনশন, এই ডাইমেনশন, এই ডাইমেনশন, এই আঁকলাম। এখন এই পাশে আছে 3 ফিট 3 ইঞ্চি, এই পাশে আছে 2 ফিট 3 ইঞ্চি। এখন এই যে ইকুয়াল চিহ্ন, ইকুয়াল একটা লেখা আছে দেখেন এখানে, এখানে চাপ দেবো, আমি অটোমেটিক 2 সাইডে সমান হয়ে যাবে, এই, ঠিক আছে। এই যে সেন্টার লাইন, আমার সেন্টার লাইন থেকে আমার এখন 2 দিকেই বেলকনিটা সমান হয়েছে, ওকে। এই এটাকে আমরা কপি দিতে পারি, ওই পাশে নিয়ে যেতে পারি। আগে বেলকনি দেখেন আমার 3Dতে কেমন দেখাচ্ছে, এই দেখেন আমাদের জাস্ট এটা একটা আঁকালাম, ঠিক আছে। চলে গেলাম, কপি দিয়ে কপি দিব, এখান থেকে আমরা এখানে কপি করলাম, ঠিক আছে। 3Dর সময় আমরা বেলকনিটা এদিক ওদিক 3D মডেলিংয়ের সময় করতে পারি, এই হলো। তো এইভাবে আমরা করতে থাকবো, হ্যাঁ। এই ওয়ালটা আমরা আঁকাই, এই ওয়ালটা এটা তৈরি করলাম, কত হলো এটার ওয়ালটা দেখেন আনকানেক্টেড আছে, এটা ফুল হাইট কানেক্ট, হ্যাঁ, ফার্স্ট ফ্লোর পর্যন্ত। এটা লেভেল আনকানেক্টেড, এটা সেকেন্ড ফ্লোর, রুপ লেভেল পর্যন্ত যাবে, ঠিক আছে, ওকে। কোনো ওয়ালকে যদি আমার করা লাগে, যেমন এই ওয়ালকে যদি আমি এই হাইটে দরকার হয়, তাহলে আমি আরেকটা অ্যালাইনমেন্ট আছে, সেটা হচ্ছে এক্সট্রুডের মতোই অ্যালাইনমেন্ট, সেটা আমরা